হল্লা বলে আপনাদেরকে স্বাগত জানাই। আমি দেবাশিস আপনাদের সঙ্গে রয়েছি। আপনাদের প্রশ্নগুলো আমার মনে সারাদিন ধরে উথাল পাথাল করতে থাকে মনকে, আর মনে হয় যে কখনই হল্লা বলে এসে আপনাদের প্রশ্নের উত্তরগুলো নিয়ে আমি আমার পলিটিক্যাল গেস্টদেরকে জিজ্ঞেস করি। এখন এই মুহূর্তে মানুষের মধ্যে একটা প্রশ্ন সব থেকে বেশি মাথায় ঘুরছে, দেখবেন আমার সঙ্গে আপনার বক্তব্য মিলে যাবে পুরো। সেটা হচ্ছে যে রাস্তাঘাটে সবাই জিজ্ঞেস করছে, আগে আমরা বাইরে গেলে লোকে জিজ্ঞেস করতো আচ্ছা ভোটে কী হবে, এখন জিজ্ঞেস করছে আচ্ছা কত নাম বাদ পড়বে, কত নাম মোটামুটি বাদ যেতে পারে, আচ্ছা যারা অনুপ্রবেশকারী তাদের কি সত্যি ফাইন্ড আউট করা যাবে, চিহ্নিত করা যাবে। মানুষের একটা অধীর কৌতূহল, অসীম কৌতূহল এটা নিয়ে যে কত নাম বাদ পড়বে। আর আমাকে বেশ কয়েকদিন ধরে জিজ্ঞেস করেছেন যে ভোট কবে হতে পারে, ক দফায় হতে পারে। দেখুন, তার এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো, আপনাদেরই প্রশ্ন এগুলো, আপনাদের প্রশ্নের উত্তর খোঁজার আমরা চেষ্টা করেছি। সেগুলো আমি এখানে রাখি, কত চারটে লাইন বলি, আপনারা বুঝতে পারবেন যে কোথায় আমরা দাঁড়িয়ে রয়েছি। দেখুন, মার্চের শেষে বিজ্ঞপ্তি হতে পারে, এপ্রিল মাসের দ্বিতীয় তৃতীয় সপ্তাহে ভোট হতে পারে, এপ্রিল মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে ভোট হতে পারে। আমরাই জানাচ্ছি আপনাদেরকে, শুনানির শেষ দিন 7 তারিখ থেকে পিছিয়ে, আগে ছিল 7 তারিখ শুনানির শেষ দিন, এখন সেটা 10 দিন পিছিয়ে 17 তারিখ করা হয়েছে। এবং চূড়ান্ত তালিকা প্রকাশের যে দিন সেটা 14 থেকে পিছিয়ে 25শে ফেব্রুয়ারি করা হয়েছে। চূড়ান্ত তালিকা প্রকাশের পর, মানে এসআইআরের তালিকা প্রকাশের পর রাজ্যে ফুল বেঞ্চ আসবে কমিশনের। ফুল বেঞ্চ চলে যাওয়ার পরে 10 দিনের মধ্যেই দিন ঘোষণা হয়ে যাবে। অনেকের কাছে এটা প্রশ্ন ছিল যে দেবাশিসদা এবার কি এক দফায় ভোট হবে, নাকি সই যেরকম হয় পুরনো কনভেনশনাল পদ্ধতিতে 7-8 দফায়। আমার মনে হয় আপনাদের জন্য, এটা রাজনৈতিক বিশ্লেষকরা বলবেন, আমার মনে হয় এবার এক দফায় নয়, আবার 8 দফাতেও নয়, খুব সম্ভবত 2 বা 3 দফায় ভোট হতে পারে। 2 বা 3 দফায়, আই রিপিট এগেইন, এটা আমার মনে হচ্ছে, এর কোনো সূত্র নেই। কিন্তু এতদিনের পলিটিক্যাল প্রোগ্রাম করার সুবাদে, গেস্টদের সঙ্গে আলোচনা কথা বলার সুবাদে, নানান রাজনৈতিক নেতা এবং বিজ্ঞ মানুষদের সঙ্গে আলোচনার সুবাদে আমার মনে হচ্ছে এবার 2 বা 3 দফা। এই ক্ষেত্রে বিহারের উদাহরণ অনেকে আনতে পারেন, বিহারের বিধানসভা সংখ্যা আমার থেকে কম, আমাদের থেকে। বিহারে 2 দফায় ভোট হয়েছে। এখন বিহার জায়গাটার যে জিওগ্রাফি, মানে জিওগ্রাফিক্যাল যে সীমা, সেটা পশ্চিমবঙ্গের থেকে কম, ছোট। আমাদের আলিপুরদুয়ার থেকে সুন্দরবন বহুদূর, সেই কারণের জন্য নিরাপত্তা রক্ষীদেরকে শিফট করার ক্ষেত্রেও প্রবলেম হতে পারে। সেই জন্য 2 বা 3 দফায় ভোট হতে পারে। এবার আসি খুব ইন্টারেস্টিং একটা জায়গায়। দেখুন, আমি আমার ক্যামেরা পার্সন প্রসেনজিৎকে আমি একটু রিকোয়েস্ট করি, ভাই দুটো চিঠি একটু আমরা দেখাই। দেখুন, আমার হাতে একটা চিঠি রয়েছে, মানে একটা চিঠিরই দুটো, মানে এই দিকটা হচ্ছে চিঠি শুরু হচ্ছে, এই হচ্ছে চিঠি শেষ হয়েছে। দেখতে পাচ্ছেন দুটো চিঠি। এই দেখুন উপরে কি দেওয়া রয়েছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। বুঝতে পারছেন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এই হচ্ছে একটা চিঠির প্রথম পাতা, আর এই হচ্ছে দ্বিতীয় পাতা, এই যে চিঠি শেষ হচ্ছে। ঠিক আছে, চলো এবার আমি এই চিঠিটা খুব ইম্পর্টেন্ট। আপনারা জানেন যে 19 তারিখে সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দিয়েছিলেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সির এই 19 তারিখে তালিকা দিতে হবে। এরপরে তৃণমূল কংগ্রেস চিৎকার করে বলেছিল, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকও বলেছিলেন এটা আমাদের কোর্টে জয়, এরপর আমরা ভোটে হারাবো। ঠিক আছে, তার মানে ইলেকশন কমিশনকে লজিক্যাল ডিসক্রিপেন্সির চার্ট সেটা দিতে হবে, কে কোন কি কারণের জন্য তাদেরকে ডাকা হয়েছে। এখন ইলেকশন কমিশন বলছে যে এর সঙ্গে এই দুটো চিঠিতে, যেটা চিঠি কাকে করা হয়েছে, চিফ সেক্রেটারি, টু দ্য চিফ সেক্রেটারি, ডিরেক্টর জেনারেল অফ দ্য পুলিশ অ্যান্ড কমিশনার অফ পুলিশ। এখানে বলা হচ্ছে, মেন জায়গাটা বলি আপনাদেরকে, যে নিরাপত্তাহীনতায় না, প্রথম বলছে যে দ্য এসআইআর প্রসিডিংস রিলেটেড টু কালেকশন অফ দ্য ডকুমেন্টস অ্যান্ড হিয়ারিং টু টেক প্লেস অ্যাট দ্য গ্রাম পঞ্চায়েত ভবন বাড়াচ্ছে। দেখুন, আগে ছিল এসডিও বিডি অফিস, এবার কমিশন বলছে গ্রাম পঞ্চায়েত ভবন, পাবলিক প্লেসেস, এভরি তালুক, ব্লক অফিস, every taluk in the subdivision as well as in the ward office in the cities of the urban areas। এতগুলো জায়গায় শুনানির জায়গাকে এরা বাড়ানোর কথা বলছে। এবং তারা বলছে, খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, যে প্রত্যেক জায়গাতে পুলিশি নিরাপত্তা বাড়াতে হবে, ললেসনেস হওয়া চলবে না। এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে দ্য স্টেট গভর্নমেন্ট টু প্রোভাইড দ্য অ্যাডিকুয়েট ম্যান পাওয়ার টু
to the chief electoral officer for deployment of the Panchayat Bhavans block office etc so and so. অর্থাৎ এই যে জায়গাগুলোতে তারা কি করবে, এই যে বিভিন্ন জায়গায় যে শুনানি হবে বা সংখ্যা বাড়াবে তার জন্য ম্যান পাওয়ার প্রথম, দ্বিতীয় হচ্ছে সুরক্ষা। কি বলছে, ইচ ডিস্ট্রিক্ট কালেক্টর superintendent of police to deploy the adequate staff and forces to ensure the smooth conduct of the SIR proceedings in such places. আপনারা জানেন একাধিক জায়গায় ফর্ম 7 পুড়িয়ে দেওয়া, বিডিও অফিস আক্রমণ করা, হুমকি ধমকি চমকানি এগুলো চলছে ক্রমাগত। তার দুটো এক্সাম্পল আজকে দেখাবো, জাজ্জল্যমান মানে দুটো চকচকে উদাহরণ, যে দুজন তৃণমূলের নেতা কিভাবে কমিশনকে থ্রেট করছেন, কিভাবে থ্রেট কালচার চলছে। অর্থাৎ সেখানে পুলিশ দিয়ে নিরাপত্তা বাড়াতে হবে, ফোর্স দিয়ে, এবং ম্যান পাওয়ার দিতে হবে কাজটা ঠিকঠাক মতো করবার জন্য। আপনারা জানেন যে নির্বাচন কমিশনের টোটাল ইসিআর ম্যান পাওয়ার খুবই কম, তাদেরকে কাজ করতে হয় যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো বিভিন্ন রাজ্য সরকার উপর ভিত্তি করে। লোক দিন এবং তারা বলছে কি আমাদের নিরাপত্তা দিন। এরপরে এটাও বলা হচ্ছে বিভিন্ন জায়গায় যে সমস্ত ল অ্যান্ড অর্ডার প্রবলেম হচ্ছে, ডিরেক্টর জেনারেল অফ পুলিশ অফ দ্য বেঙ্গল, কমিশনার অফ দ্য পুলিশ কলকাতা, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ইচ ডিস্ট্রিক্টস অ্যান্ড দ্য কালেক্টর and instructed to ensure that there are no law and order problems at the location of the SIR related activities processed smoothly. পরিষ্কার চিঠি দিয়ে নির্দেশ দেওয়া হচ্ছে, চিঠি দিয়ে কোনো অনুরোধ নয়, নির্দেশ, কমিশন নির্দেশ দিচ্ছেন যাতে কোনো রকম ললেসনেস দেখতে না পাওয়া যায়, ভাঙচুর আগুন গন্ডগোল এগুলো যাতে না হয়। পরের প্যারাটা খুব ইম্পর্টেন্ট, আমি জানি না এটা কতটা বাস্তবায়িত হবে। নির্বাচন কমিশনের কোনো মুখপাত্র নেই, আমরা জানি নির্বাচন কমিশন এরকম স্ট্রিক্ট অর্ডার দিয়েও পরে কার্যকরী অনেক ক্ষেত্রে হয় না, যে স্ট্রিক্ট অ্যাকশন শ্যাল বি টেকেন ইন কেস অফ এনি নন কমপ্লায়েন্স অফ দ্য অ্যাবাভ ডিরেকশনস or occurrence of the instance of any disturbances of the SIR proceedings due to omission or commission of any act by the concerned authorities. অর্থাৎ কোনো ক্ষেত্রে প্রবলেম হলে নির্বাচন কমিশন কড়া ব্যবস্থা নেবে। রাজ্যের 3 জন হায়ারার্কি অফিসিয়ালস, ডিজিপি অফ বেঙ্গল, সিএস অফ দ্য গভর্নমেন্ট অফ বেঙ্গল অ্যান্ড সিপি অফ কলকাতা, তাকে চিঠি দিয়ে জানানো হচ্ছে। আর এবার আপনারা বলছেন যে কেনই নিরাপত্তা, বারবার করে নিরাপত্তা ললেসনেসের কথা বলছেন। ছোট্ট এক্সাম্পল হিসাবে মনিরুল ইসলাম কি বলেছেন একবার শোনাবো। আব্দুর রহিম বক্সি, মালদা জেলা তৃণমূলের সভাপতি, তিনি কি ভাষায় কথা বলছেন একবার শুনুন। এরপরে গ্রাউন্ড লেভেলে বিষ বাষ্প ছড়িয়ে পড়বে, এটা তো খুব স্বাভাবিক। দেখুন, এই ঝান্ডা কমছি, ঝান্ডা চলবে না, লাঠিতে ভাঙতে হবে, লাঠিতে। কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনের। মানুষকে নিয়ে ছেলা চালানো করছো, রাপত্তা নিয়ে ঘেরাটোপের মধ্যে আছো না, তুমি আকাশে আছো, পাতাল থেকে ছেঁচড়ে বের করবো। শুধু ইশারায় বলবো 19 তারিখে ফাইনাল লিস্ট বের হবে, তখন কিন্তু যদি সব ঠিকঠাক হয় আর নচেত দেখবেন চারদিকে আগুনে আগুন জ্বলছে, কিচ্ছু করার নেই। তুমি ভোটের জন্য মানুষকে হ্যারাস করছো, নির্বাচন কমিশনকে দিয়ে স্বপ্ন দেখছো। একজন লোক বিরোধী দলের নেতা গরুর মতো চিৎকার করছেন, সানের মতো চিৎকার করে বলছেন যে কোনো ভাবে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করবো। মানুষ তৈরি হয়েছে বন্ধু, পিঠের চামড়াটা গুটিয়ে দিবে। মানুষ জেগে উঠেছে, তুমি সাবধান থাকো। দুজনই রাজনৈতিকভাবে যে দুজনকে দেখালাম, সরি টু সে, দুজনেই শাসক দলের সঙ্গে যুক্ত। ডোন্ট টেক ইট আদারওয়াইজ, দুজনেই শাসক দল, যাদের মূল দায়িত্ব রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষা করা, কারণ তাদের হাতে প্রশাসন, রেসপন্সিবিলিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি দুটোই তাদের বেশি। দুজনই তৃণমূলের নেতা। আমি দেখাবো যে কারা আজকে আমাদের সঙ্গে রয়েছেন, আমি আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন
প্রাক্তন সাংসদ এনবিএসটিসি চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। আমি স্বাগত জানাও পার্থদাকে আজকের অনুষ্ঠানে। বিশ্বজিৎ দাস এখনও এসে উপস্থিত হননি, তিনি কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে আসবেন, আলোচক এবং বিশ্লেষক আমাদের অনুষ্ঠানের। আমাদের সঙ্গে আরও দুজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিতে আমরা পাচ্ছি। ডক্টর তন্ময় মুখোপাধ্যায়, বিজেপি মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। সুস্মিতা বিশ্বাস, জাতীয় কংগ্রেস মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। আমি পার্থদাকে দিয়ে শুরু করি। পার্থদা, এই যে আগ্রাসী ভাষণে বিজেপি নেতাদের চামড়া তুলে দেওয়া তো আমি বুঝলাম, রাজনৈতিকভাবে চামড়া তুলে দেবে, পিঠের চামড়া তুলে দেওয়া হবে, সেটা আমি বুঝলাম। কিন্তু নির্বাচন কমিশনকে পাতাল থেকে হিঁচড়ে টেনে বার করা হবে এবং দুজন নেতার মুখেই কি অদ্ভুতভাবে দেখুন আগুন লাগানোর প্রসঙ্গ। ঠিক যেরকমভাবে এই যে কয়েকদিন আগে বেলডাঙাতে আগুন জ্বলল, ঠিক কয়েকদিন আগে শামসেরগঞ্জে যেভাবে আগুন জ্বলেছিল, যেভাবে পুলিশকে ঘরের রেল লাইনের পাশে যে ওই যে সিগন্যাল ম্যানের কামরা, সেখানে ঢুকিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। দেখুন, দুজন নেতার মুখেই আগুন জ্বালানোর প্রশ্ন। আমি আপনার কাছে জিজ্ঞেস করতে চাই, আপনারা তো দলের হায়ারার্কিতে রয়েছেন, নেতারা যদি এই কথা বলেন তার প্রভাব গ্রাউন্ড লেভেলে কতটা পৌঁছতে পারে? কারণ আমরা সম্প্রতি দেখেছি লালবাগ, বনগাঁ, আসানসোল, উত্তর দিনাজপুরের একাধিক জায়গা আগুন জ্বলেছে, বিডি অফিস ভাঙচুর হয়েছে। পার্থদা, এটা কি উস্কানি দেওয়া হচ্ছে না? পার্থদা, দেখুন, আমাদের বক্তব্য খুব স্পষ্ট। কোনো হিংসা, কোনো উস্কানিকে আমাদের দল তৃণমূল কংগ্রেস কখনোই প্রশ্রয় দেবে না। কিন্তু চারিদিকে মানুষের যে চরম হয়রানি হচ্ছে বা মানুষ যে আশঙ্কায় ভুগছে, এবং আমরা লক্ষ্য করছি এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বা এআই দিয়ে করতে গিয়ে যে বিভ্রান্তি, মানুষরা হতাশায় নিমজ্জিত হয়ে যাচ্ছে এবং মানুষরাও কিছুটা অ্যাগ্রেসিভ হচ্ছে। এটা কিন্তু নির্বাচন কমিশনকেই শোধরাতে হবে। নির্বাচন কমিশন তড়িঘড়ি করতে গিয়ে কোনো প্ল্যান ছাড়াই যেভাবে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের বিষয় সামনে আনার চেষ্টা করছে, সেটা দুর্ভাগ্যজনক এবং মানুষগুলো চরম হয়রানিতে ভুগছে। এই হয়রানির ফলশ্রুতিতে আজকে কিছু কিছু জায়গায় মানুষের ক্ষোভ হওয়াটা অস্বাভাবিক নয়, স্বাভাবিক। আমরা দেখেছি যে গ্রাম বাংলার প্রায় বুথগুলোতে 200, 300, 400 জন, একটা বুথে 800 ভোটার, 600 জনকে ডেকে পাঠানো হচ্ছে। এটা একটা বেনজির ঘটনা করছে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে মানুষকে হয়রানি, এবং সেই জায়গায় মানুষের ক্ষোভ নিশ্চিতভাবে রয়েছে। তবে আমাদের যারা রাজনৈতিক দলের আমরা নেতৃত্ব দিই, আমাদের নিশ্চিতভাবে সংযত হওয়া প্রয়োজন। আরও বেশি কথাবার্তা বলবার ক্ষেত্রে, বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সংযত আচরণ করতে হবে। কেউ ব্যক্তিগত স্তরে এলাকা ভিত্তিক বিভিন্ন ধরনের কথা বলার চেষ্টা করছে। নিশ্চিতভাবে দলের ঊর্ধ্বতন, আমাদের দলের যারা হাইকমান্ড রয়েছে, তাদেরকে সতর্ক করবেন। তবে উস্কানি নয়, প্ররোচনা নয়। আমরা যেটা সার্বিকভাবে মানুষের কাছে প্রত্যাশা করব যে মানুষ শান্ত থেকে স্বাভাবিক এই পদ্ধতিতে অংশগ্রহণ করবে, কিন্তু নির্বাচন কমিশনকে এনশিওর করতে হবে মানুষগুলোর এই অপদস্থ করা, হয়রানি করা, এটা অবিলম্বে বন্ধ করা দরকার। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যেভাবে আচ্ছার মানুষকে ডেকে পাঠানো হচ্ছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি বুঝতে পেরেছি দাদা, আমি বুঝতে পারলাম মানুষকে ডেকে পাঠানো হচ্ছে। আপনি একদম মানুষকে একদম কিছু ঘটনা ঘটিয়েছে, আজকে এতগুলো মানুষের প্রাণ চলে গিয়েছে। এটাকেও তো নির্বাচন কমিশনকে এই বিষয়টার ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। কেন মানুষগুলো আতঙ্কে, উদ্বিগ্নতা থেকে বেশ কিছু সুইসাইডের ঘটনা ঘটেছে, বেশ কিছু মৃত্যুর ঘটনা ঘটেছে, এটাকে তো আমরা অস্বীকার করতে পারি না। ঠিক, তা একদম ঠিক পার্থদা, আপনার পুরো কথা ঠিক, আমি পুরোটাই মানি। কিন্তু একটা জায়গা হচ্ছে, এই যে আপনারা তথ্য দিচ্ছেন 100-র উপরে মানুষের মৃত্যু হয়েছে, কোনো মৃত্যুর জন্য কমিশনের বিরুদ্ধে আপনারা কোনো এফআইআর করেছেন কিনা বা কেস ফাইল করেছেন কিনা, মামলা করেছেন কিনা আমি জানি না, এটা আমার জানা নেই অন্তত। আর দ্বিতীয় কথা আসছে যে আপনি বললেন যে দল এই ধরনের বক্তব্যকে এন্ডোর্স করে না। আপনিও অত্যন্ত সুশীল সমাজের মানুষ, অত্যন্ত সাম্যভাবে কথাটা বললেন। এই যে মনিরুল ইসলাম এবং আব্দুর রহিম বকশী, আমি জানি না যে এরা দলে কোন লেভেলে আছে বা তাদের গুরুত্ব কতটা, হয়তো অনেক বেশি, সেই জন্য দল এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না। এই ধরনের আগুন জ্বালানো, ভাঙচুর করার কথা বলার পরে, চামড়া গুটিয়ে দেওয়া, মারা ধরার কথা বলার পরেও দল এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না। আমি জানি না পার্থদাই বাধ্যবাধকতাটা কোথায়।
আর আপনি না, বললেন তো যে বাধ্যবাধকতা নেই আমাদের দলই তাহলে এদের তো ইমিডিয়েট 24 ঘন্টার নোটিশে দল থেকে তাড়িয়ে দেওয়া উচিত। আমাদের দল তৃণমূল কংগ্রেস বারে বারে এ ধরনের ইনসিডেন্ট করেছে, যে যারা এ ধরনের অনেক সময় মন্তব্য করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। কিন্তু আপনি একটু পেছনে ফিরে তাকান, এই 21-এর নির্বাচনের প্রাক্কালে বিজেপির নেতারা বলে দিয়েছিল শীতলকুচি কাণ্ড বারে বারে ঘটবে, এর বুকে গুলি করে দেওয়া হবে, কেউ বলছে গদ্দার ওপর গুলি মারো, এই ধরনের কথা বলেছে। আপনার মনে থাকবে বিজেপি কিন্তু কারো বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করেছেন, কিন্তু বিজেপি দল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এই জায়গাটা আমি পয়েন্ট আউট করতে চাই। না, একদম ঠিক, সেটা বিজেপি দলের লোক বলতে পারবে, কিন্তু বিজেপির যে সমস্ত নেতারা আজকে যখন আমরা এই টিভিতে বসে এই যে ডিটেক্ট ডিলিট ডিপোর্ট বক্তব্য হয়েছে, আমরা সমালোচনা করেছি। বিজেপির নেতা যদি বলে কোমরের নিচে গুলি করো 2021 বা 19-এর নির্বাচনের আগে, তিনি এখন বিজেপির মূল স্রোতে আছেন কিনা তন্ময়দা ভালো জানেন, খুব একটা দেখি না তাকে, তার আমরা তীব্র প্রতিবাদ করেছি। কোনো মানুষ যদি কোনো সোসাইটিকে উত্তেজিত করার চেষ্টা করে তার পরিণতি কিন্তু শামসেরগঞ্জ হতে পারে। আপনি আমার থেকে অনেক ভালো জানেন পার্থদা, আমি মনে করি তার পরিণতি কিন্তু আপনার আরও একাধিক জায়গা রয়েছে, বেলডাঙ্গা হতে পারে, তার পরিণতি কিন্তু মানে ভয়াবহ হতে পারে। তো কাজে এই ধরনের কথা বলা, এলাকার মানুষকে উত্তেজিত করে দেওয়া, এটা কোনোভাবেই এন্ডোর্স করা যায় না। তন্ময়দা কিভাবে দেখছেন এই বক্তব্যকে? আর পাশাপাশি এই যে বলছি না যে শুনানিতে ডাকা হচ্ছে, এই বিষয়ে আমরা আসবো পরে, যে কতজনকে শুনানিতে ডাকা হচ্ছে, কি হতে পারে তন্ময়দা এই বক্তব্য। তবে একটা কথা বলে রাখি যে ইলেকশন কমিশন বলছে যে এনার বিরুদ্ধে এফআইআর করা হবে, মনিরুল ইসলামের বিরুদ্ধে। দেবাশিস, একটা কথা বলি, এই যে পার্থবাবু বলছেন যে আমরা এগুলো সমর্থন করি না, আমি বলছি এই নির্দেশগুলো কালীঘাট ক্যামাক্সটিক থেকে আসছে, সর্বোচ্চ নেতৃত্ব থেকে আসছে। আমরা কেউ ভুলে যাইনি যে এসআইআর এর প্রক্রিয়া পশ্চিমবঙ্গে শুরু হওয়ার আগেই এই তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে প্রয়োজন হলে জ্ঞানেশ কুমার থেকে কবর থেকে তুলে আনা হবে, এবং শুধু তাই নয় যে গাছের গায়ে বেঁধে রাখা হবে এই সমস্ত বিজেপির বিএলএদের, এবং একের পর এক হুমকানি এই হচ্ছে এরা দিয়ে আসছেন। আজকে আপনি বলুন, এই ফরাক্কার ঘটনায় যদি 36 জনকে অ্যারেস্ট করা হয়ে থাকে, তাহলে তৃণমূল মেনে নিল ওখানে একটা ক্রাইম হয়েছে, তাহলে তার মূল পান্ডা মনিরুল ইসলাম এখনো অ্যারেস্ট হলো না কেন? মনিরুল ইসলামকে আজকে নির্বাচন কমিশন বলেছে যে তাদেরকে 5টার মধ্যে এফআইআর করতে, এখনো পর্যন্ত এফআইআর হয়নি। তো সেইটা হচ্ছে পুলিশ করছে না। আর শুধুমাত্র এই ফরাক্কায় নয়, বিভিন্ন জায়গায় আপনারা এটা দেখছেন, এখানে দেখছেন, আরেকটা দেখছেন যে পুলিশ নিষ্ক্রিয় নিশ্চুপ হয়ে দর্শকের মতো দাঁড়িয়ে রয়েছে। পুলিশের কোথায় দেখছেন যে কোনো মন্দিরে যদি পুণ্যার্থীরা গিয়ে যায়, সেখানে যদি কোনো একটা কথা কাটাকাটি হয়, পুলিশ লাঠিচার্জ করছে। যখন বেলডাঙ্গায় 30 ঘন্টা ধরে দাপিয়ে চলেছে সমস্ত তৃণমূলের জিহাদিরা, সেখানে পুলিশ নিষ্ক্রিয় হয়ে থাকে। তন্ময়, আমি বুঝলাম রাজ্য পুলিশ রাজ্যের বিরুদ্ধে পদক্ষেপ নেবে, সেটা আপনি স্বপ্ন দেখছেন কি করে? কিন্তু আমার প্রশ্ন আপনার কাছে, কমিশনের তো ক্ষমতা রয়েছে, সাংবিধানিক ক্ষমতা রয়েছে তার কাছে, কমিশন কি করছে? দাদা, একটা কাগজ, একটা চিঠি লিখে ছেড়ে দিলাম যে স্ট্রিক্ট অ্যাকশন শুড বি টেকেন, তারপর আর কোনো ব্যবস্থা নেই। আমি ধরে নিচ্ছি আপনারা তো রাজ্য পুলিশকে দলদাস বলেন। আমি আপনাকে বলছি, তাহলে কেন করছে না তারা? আপনি বলছেন কমিশনের ক্ষমতা রয়েছে, সেটা হচ্ছে এসআইআর বা এই ইলেকট্রাল রোল তৈরি করার। কমিশনের হাতে কোনো সেন্ট্রাল ফোর্স নেই, কমিশনের হাতে কোনো জেল নেই, গ্রেফতার করবে না। কিন্তু কমিশন বাই পেপার সেই পদক্ষেপ নিচ্ছে না কেন? আর উচ্চ স্তরে কেন যাচ্ছে না? দেখুন, কমিশনের হচ্ছে সীমিত ক্ষমতা এখানে সেদিক থেকে বলতে গেলে, এই জন্যে যে কমিশন বলেছে এফআইআর করতে। এবার যদি পুলিশ না এফআইআর করে, কমিশন গিয়ে কোর্টে জানাতে পারে। এবার সুপ্রিম কোর্টে কেস রয়েছে, আমি নিশ্চিত কমিশন সেটা কোর্টে গিয়ে জানাবে যদি পুলিশ না করে। তন্ময়দা, এনুমারেশন ফর্ম বিলির সময় যে এফআইআর এর কথা বলা হয়েছিল, সেই ক্ষেত্রেও তো আপনি দেখেছেন গাফিলতি বা দুর্বলতা ছিল, তার থেকে কমিশন শিক্ষা নিল না কেন? দেখুন এই যে যারা কাজ করছে, ধরুন ইআরও, এইআরও, বিএলও, এরা সব রাজ্য সরকারের কর্মী, আর এদেরকে তৃণমূল প্রথম থেকেই ফেট দিয়ে রেখেছে যে মনে রেখো এই এসআর হয়ে যাওয়ার পরে কিন্তু তোমরা আমাদের কর্মী থাকবে। তো এই জন্যে এইআরও এরা হচ্ছে ভয়ে কাজ করছে, প্রত্যেকে বিএলওরা প্রত্যেকে ভয়ে রয়েছে। তো এই জন্য এরা হচ্ছে বিডিওরা। তুমি কে বলো এখানে হচ্ছে সরকারি কর্মচারী নন? তো তারা জানেন এরপরে আমাদেরও ঘাড়ের ওপরে শাস্তির খানা নেমে আসবে।
তারা কিছু করছেন না। তোমাদের মনে থাকবে ইয়ারও এই দুজন হচ্ছে ময়না, দুজন বাড়িপুর, তাদের বিরুদ্ধে বলা হয়েছিল Suspend এবং FIR সাসপেন্ড করার পরে ব্যবস্থা যেটা নেওয়া হয়েছে সেটা নির্বাচন কমিশন মানেনি, কারণ তাকে না জানিয়ে করা হয়েছে এবং এফআইআর তো হয়নি। তো এখানে তুমি করতে গেলে তুমি কোর্ট ছাড়া আর কোনো উপায় নেই, কারণ আইনে বলা আছে রাজ্য সরকারকে সম্পূর্ণ সহায়তা করতে, এবং নির্বাচন কমিশন একদম সেই সহায়তাটা পাচ্ছে। বেশ। এমনকি বিজেপি যেখানে নেই, আচ্ছা, হ্যাঁ। তামিলনাড়ু, কেরালা সেখানে পাচ্ছে। আসছি পাচ্ছে না, পার্থদা। একমাত্র রাজ্য হচ্ছে এক সেকেন্ড। পশ্চিমবঙ্গ। হ্যাঁ, পার্থদা, কারণ পার্থদা। যারা হচ্ছে একটু বলতে দিন, সন্ত্রাসে তন্ময়। বিশ্বাস করে তারা কোনো সহায়তা করছে না নির্বাচন কমিশনের সাথে। আচ্ছা, আজকে সেই জন্য আসলে এই পরিস্থিতি হয়েছে। পার্থদা বলুন। তন্ময়বাবু বলছেন রাজ্য সরকারি কর্মচারীরা রাজ্যের লোক, তারা তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। তাহলে নির্বাচন কমিশনার যারা নিযুক্ত হয়েছেন প্রধানমন্ত্রীর মনোনীত কেন্দ্রীয় একজন মন্ত্রীর মনোনীত, তারা কি তাহলে বিজেপির লোক? তাহলে আপনি শুনুন, এটাই তো মনে হচ্ছে। আচ্ছা আমি আরে এটাই তো মনে হচ্ছে বিজেপিকে সুবিধা পাইয়ে দিতেই এই প্রোডাক্টগুলি তৈরি করা হয়েছে। সুতরাং এগুলো কথা বলবেন না। দলদাস বললে আপনাদের দিকে আঙুল তুলবে, ওটা নির্বাচন কমিশনটাকে আপনারা বিজেপির করায়ত্ত করে নির্বাচন কমিশন সামনে রেখে আপনাদের উদ্দেশ্য ফুলফিল করার চেষ্টা করছেন। এটা দুর্ভাগ্যজনক। এটা আমরা বরাবর বলে আসছি যে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে আসছে। আমরা এখন যে ধরনের গন্ডগোল হচ্ছে, বিডিও অফিস ভাঙচুর করা, পুলিশের গাড়ি ভাঙচুর করা ইত্যাদি করা, এর পরে যে ছবিটা দেখা যাচ্ছে সেটা আরও বেশি দুর্ভাগ্যজনক এবং অপ্রত্যাশিত। আমি বিরতির পর ফিরে এসে সুস্মিতাদির কাছে যাব, কিন্তু ফারাক্কার গন্ডগোলের ঘটনা তন্ময়দা তুললেন, আমার চট করে মাথায় আসলো যে এদের বিরুদ্ধে লঘু ধারায় অর্থাৎ জামিনযোগ্য ধারায় নানান তথ্য দিয়ে তাদেরকে পাঠানোর এবং তাদের যখন ছেড়ে দেওয়া হলো কি বরণ, তাদেরকে কি সম্মানে, অতি সম্মানে তাদের বরণ করা হলো, সেই ছবিটাও আমরা আপনাদেরকে দেখাবো। যদি সত্যি এরকম চলতে থাকে, আপনি ভাবতে পাচ্ছেন যে কি হতে পারে আগামী দিনগুলোতে, অর্থাৎ ভোটের আগে আর কি ভয়াবহ। আমরা সব কিছু জেনে বুঝে ওর ঘাড়ে দোষ চাপিয়ে যাচ্ছি, সব কিছু জানি যে এরকমভাবে উস্কানি দিলে কি হতে পারে, কি ছবি দেখা যেতে পারে। তার ভুক্তভোগীরা ভুগছেন, শামশেরগঞ্জ, সুতি, বেলডাঙায় ভুগছেন, সেটা হচ্ছে, কিন্তু তৎসত্ত্বেও মানুষের শিক্ষা হচ্ছে না। আর নির্বাচন কমিশন বাই পেপার শুধুমাত্র লেটার দিচ্ছেন আর বলছেন স্ট্রিক্ট অ্যাকশন শুড বি টেকেন। কি নেওয়া হচ্ছে, কি পদক্ষেপ নিচ্ছে কমিশন, সেটাও প্রশ্ন। আজ প্রথম আপনাদেরকে দেখাই যে ফারাক্কাতে কি ঘটেছিল, কি ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল। আসুন দেখি, দেখুন। আমরা এই ছবি দেখতে পেলাম। এরপরে দেখি এই ঘটনায় মোটামুটি মুখগুলো বোঝা যাচ্ছে, পুলিশ তাদেরকে গ্রেপ্তার করলো, লঘু ধারায় মামলা দিল বলে অভিযোগ, আর তারপর পেয়ে গেল তারা জামিনের পরের ছবি দেখাই যে কিভাবে তাদেরকে সম্বর্ধনা জানানো। দেখুন অবস্থা, গলায় ফুলের মালা পরিয়ে, ভাবতে পাচ্ছেন, এই হচ্ছে ছবি, দেখুন। দেখুন, প্রথমেই লজ্জায় আমার মাথা নিচু হয়ে যাচ্ছে। কেন বলুন তো? কোনো রাজনৈতিক দলের কথা বলছি না, এরা কারা তারা সবাই জানে। এখন এই লোকগুলো যখন বিডিও অফিস ভাঙছে, তারা মুখে বলছে বন্দে মাতরম। বুঝুন, একজন দুষ্কৃতী যে বিডিও অফিস ভাঙছে, সে আইনের চোখে দুষ্কৃতী, অপরাধী, ক্রিমিনাল, সে বন্দে মাতরম স্লোগান দিচ্ছে। আবার সেই সমস্ত অভিযুক্তদের যখন ছাড়িয়ে নিয়ে গলায় ফুলের মালা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, বন্দে মাতরম স্লোগান হচ্ছে। সুস্মিতাদি, এই হচ্ছে পরিস্থিতি, এটা আমরা দেখছি এবং আমাদেরকে দেখাতে হচ্ছে। মানে এর থেকে বড় হতাশাব্যঞ্জক আর মনে হয় কিছু হতে পারে না।
তোমার কি মনে হয়? আপনি যে লাস্ট লাইনটা শেষ করলেন, আমি সেই লাস্ট লাইনটাই জাস্ট নাও আমি মনে করলাম যে আমি বলবো বলে, হ্যাঁ। যে যারা বিডিও অফিস ভাঙচুর করেছে তারা যখন ছাড়া পাচ্ছে তখন তারা বন্দে মাতারাম বলছে, এবং তারা যখন ভাঙছে তখনও বন্দে মাতারাম বলছে। বুঝতে পারছো অবস্থা? সত্যিকারে যদি আজকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থাকতেন, বন্দে মাতরম মানে কি? মাকে বন্দনা করে। এবং তিনি বোধহয় কাঁদতেন আজকের ছি, ছি, দিনটা ছি। দেখে, এবং ছি। নক্কারজনক এই ঘটনা বলবো। এবং এই কালচারটা তৃণমূল অবশ্যই, আমি বলবো দেবাশিস দা যেন আগে থেকে, দেবাশিস দাকে একটু বলি, আপনি একটু বিজেপির মানে প্রবক্তাকে চুপ থাকতে একটু বলছো চুপ তো? থাকতে বলবেন, উনি যেন বলবেন উনি না। যেন First কোনো round-এ কথা বলবেন না না। তুমি বলেন, কেন হ্যাঁ? ভয় পাচ্ছ উনি বলবে? না, উনি চিৎকার করেন বিকট তো আচ্ছা, সেইটা। আচ্ছা, আচ্ছা। মানে এই কালচারটা তো তৃণমূল আসলে আরএসএস এর দুটো কয়েনের পিঠ তো, বিজেপি আর তৃণমূল। তা বিজেপির থেকেই এই বিজেপি যখন ধর্ষকরা ছাড়া পায় তখন ওই মালাটালা পরিয়ে বরণ টরণ করে, এটা বা মানে দেখেছে সারা ভারতবর্ষের মানুষ, এটা বিজেপির কালচার। যাই হোক, ওখান থেকে রপ্ত করেছে। এবার ব্যাপারটা হচ্ছে, দেখুন এই যে এসআইআরকে কেন্দ্র করে সারা বাংলায় যে একটা ডামাডোল পরিস্থিতি, আর 11টা স্টেটে যেখানে হচ্ছে সেখানে কিন্তু এরকম ডামাডোল পরিস্থিতি নেই, পশ্চিমবঙ্গে হচ্ছে। পশ্চিমবঙ্গের মানুষ অনেক বেশি রাজনৈতিক সচেতন, তাই জন্য হচ্ছে, ঠিক আছে, মেনে নিলাম। কিন্তু যে বিজেপি আমরা বলি তারা বেআইনিভাবে একটা নির্বাচন কমিশনের যে মাথায় যারা বসেছেন তারা বেআইনিভাবে একটা কমিটি তৈরি করেছেন, বেআইনি তো বলতেই না না আমরা আমাদের নজর দিয়ে যেটা দেখি, কারণ সেখানে বিরোধী দলনেতা থাকে, সেখানে বিরোধী তোমাদের দলনেতা নজর নেই। দিয়ে তোমরা 2023 আমরা সংবিধানে 7 জানোই না, তার জন্য না বলছো। না একদম না, আমরা সংবিধান অনুযায়ী কথা বলছি। সংবিধান এবং অনুযায়ী বলছো? এবং সুস্মিতা দেবার আমার এখান থেকে উঠে যেতে হবে তোমার না কথা। না না না, এবার কথাটা হচ্ছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যিনি সিইও কেন্দ্রের নির্বাচন কমিশনে, সেই জ্ঞানেশ কুমারকে বারে বারে সিও না, উনি ইসিআই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ইলেকশন চিফ কমিশন অফ সেক্রেটারি। ইন্ডিয়া, এবং যে মানে সিইও আমাদের এখানকার সিইও মনোজ আগরওয়াল। মনোজ আগরওয়াল, এবং প্রত্যেকের কাছে আজকের বাংলার এই ছবিটা কিন্তু, চিত্রটা কিন্তু পরিষ্কার রয়েছে। এবং দিল্লিতে বসে না থেকে জ্ঞানেশ কুমারকে বারে বারে শ্রমিক ভট্টাচার্য বিজেপির সভাপতি তিনি বলছেন আপনি বাংলায় আসুন, বাংলায় এসে বাংলার পরিস্থিতি দেখুন। whereas আজকে নির্বাচন কমিশন যখন জানতে পারছে আজকে সমস্ত জায়গায় বাংলায় বিশৃঙ্খলতার সৃষ্টি হচ্ছে, এই মনিরুল ইসলাম কিংবা আব্দুর রহিম বক্সির মতো লোকেরা এইভাবে ওপেন থ্রেট দিচ্ছে। এবং আমরা দেখেছি যে আজকে তৃণমূল কংগ্রেস মানে শাসক দলের যিনি সুপ্রিমো এবং তার সেনাপতি, তাদের মুখে বারংবার বিভিন্ন রকম হুমকির কথা শুনেছি। তারপরও নির্বাচন কমিশন কেন কোর্টে যাচ্ছে না এবং সঠিকভাবে যদি এসআইআরটা করতে পারে তার ব্যবস্থা করছে না? তাহলে কি আমরা বলবো এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য এই দুটি দলের আছে? এই দুটি দল কি তার মানে শুধু এই গরম তাওয়াতে রুটি সেঁকতে নেমেছে, যে আমরা বাইপোলারাইজেশন করে, আমরা পোলারাইজ করে জাস্ট ভোটটা বিজেপি ভার্সেস তৃণমূল, তৃণমূল ভার্সেস বিজেপি, এই জায়গায় লড়াইটা নিয়ে যাবো, আর মানুষ মারামারি করে মরুক, মানুষ কাটাকাটি করে মরুক। দিনকে দিন পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। আজকে যেইভাবে বিডিও অফিস ভাঙচুর হচ্ছে, আজকে ওসির মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, আজকে এসআই এর মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, এটা কি একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ? আপনি আমাকে বলুন, যে লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপড যেগুলোকে বলে আজকে তাদেরকে হিয়ারিংয়ে কল করা হচ্ছে, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী কথা হয়েছিল বয়স্ক মানুষদের হিয়ারিং 85 বছরের ঊর্ধ্বে হলে বাড়িতে গিয়ে করতে হবে, তাদের অসুস্থ মানুষটা হলে তাদের বাড়িতে গিয়ে করা হবে। কোনো কিছুই নিয়ম অনুসারে হচ্ছে না। কেন হচ্ছে না? সেটা কি নির্বাচন কমিশনের, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কি কোনো দায়বদ্ধতা থাকে না? রাজ্য নির্বাচন কমিশনকে সেইভাবে দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেওয়া, এবং তুমি যদি দায়িত্ব পালন না করো তোমার এগেইনস্টে আইনি পথে যাওয়ার, এবং আজকে যদি টাইম মতো এসআইআর কমপ্লিট না করতে পারে এবং ফাইনাল লিস্ট যদি বার করতে না পারে, তাহলে তো রাষ্ট্রপতি শাসন জারি হবে। আজকে তো তাহলে আমাদের রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হবে। তাহলে সেইটা কি একটা সুন্দর স্বাভাবিক একটা পরিস্থিতি তৈরি হবে? পরিস্থিতি একদম তাই। তাই বলে তবে সুস্মিতা দিদের এক হচ্ছে ললেসনেসের বিরুদ্ধে কংগ্রেসের ভূমিকা কি, সেটা কংগ্রেস স্পষ্ট করলো না। দ্বিতীয়ত আরেকটা জায়গা, সুস্মিতা দি যতই বলুক যে
পোলারাইজড করে তৃণমূল আর বিজেপি ভোট ভাগাভাগি করে নিয়ে যাবে, মাঝখান থেকে কংগ্রেসের ভাড়া শূন্য আপনি বলুন থাকবে। তো, না না দেবাশিস আপনি তা বলুন, নয়, please আপনি শোনো বলুন, না। না না আরে এক তুমি রাগ সেকেন্ড, করো না, তুমি রাগ এক করলে সেকেন্ড, আমার এই ভয় যে লাগে, মনিরুল please। ইসলামকে কি হ্যাঁ। অ্যারেস্ট করা হয়েছিল? না, হয়নি তো। হয়নি তো। আমরা তো প্রথমে পার্থদাকে প্রশ্ন করলাম। রাজ্য পুলিশের ক্ষমতা আছে অ্যারেস্ট করবে। তো আমরা আনন্দ নিলাম। রাজ্য পুলিশের চাকরিটাই তো চলে যাবে। আমরা জিজ্ঞেস করলাম তো। রাজ্য পুলিশের চাকরিটাই চলে যাবে। না না, আমি জিজ্ঞেস করলাম, কিন্তু তুমি যে বলছো বিজেপি আর তৃণমূল গাঁটছড়া বেঁধে ভোট নিয়ে চলে যাবে, আমি এই ক্ষেত্রে বলছি তোমরা কিন্তু প্রথমেই এক স্টেপ এগিয়ে আছো, অর্থাৎ খানিকটা তোমরা তৃণমূলের থেকে কিছু একটা জিনিস জিতেছো, সেটা হচ্ছে মৌসম বেনজির নূর আগেই তোমাদের কাছে চলেছে, এটা তোমাদের একটা ভোটের আগে বড় প্রাপ্তি। না না, ও তো আমাদের দলেই ছিল, আচ্ছা। যে ছিল আবার ফিরে এসেছে। আবার ফিরে এসছে, তো যাই হোক কি এখন, হয়েছে? এ- বরকত এ- গণিকান্ত হ্যাঁ, চৌধুরীর পরিবারের হ্যাঁ, কোন একদম। লোক আর কোন তৃণমূলের কোন জায়গায় গিয়ে শান্তিতে থাকতে শুট করতে পারবে না, পারবে না, এটা কারণ আচ্ছা, তারা বেশ। শুট করতে পারবে ঠিক, না, ঠিক। তারা সুস্থ আমি- স্বাভাবিক আমি- রাজনীতি আমি- করতে আমি- পারবে। আমি- আমি ফেরত আসার পর এই মালা প্রসঙ্গ, মালা পরানোর প্রসঙ্গ তো অবশ্যই পার্থদার কাছে যাব। তন্ময় দা, পার্থদা একটু বলে নিয়ে তারপর আপনার বলতে সুবিধা হবে, আপনি তাহলে ক্রস করতে পারবেন, বা উনি যে জায়গাগুলো আপনার মনে হবে যে ঠিক নয়। এবং তার পাশাপাশি আপনাদেরকে এসে একটা তথ্য দেব, যেখানে কত ব্যক্তির নথি যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে তার একটা স্পষ্ট ইঙ্গিত আমাদের হাতে রয়েছে, এবং কি হতে চলেছে তারও একটা ইঙ্গিত আপনাদেরকে দেব, মানে কনফার্মেশন নয়, বাট একটা ইঙ্গিত দেবে। দেখুন, তথ্যগুলো আপনাদেরকে দিয়ে রাখি। এখন অবধি যা লেটেস্ট আপডেট, পশ্চিমবঙ্গে নো ম্যাপিং, অর্থাৎ যাদেরকে ম্যাপ করে পাওয়া যায়নি 2002-এর তালিকার সঙ্গে, সেই সংখ্যাটা ইসিআই দিচ্ছে 31,68,426, মানে 32 লক্ষের মতো। এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বলা হচ্ছে, এই সংখ্যাটা হচ্ছে 94,49,132 ভোটার রয়েছে যাদের হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। তার আগে কিন্তু 58 লক্ষের নাম বাদ চলে গেছে, এরা হচ্ছে মৃত, শিফটেড ইত্যাদি ইত্যাদি। তারপরে যেটা রয়েছে তার মধ্যে প্রায় 1,40,00,000 ব্যক্তিকে নথি যাচাইয়ের জন্য ডাকা হয়েছে। যে জায়গাটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে আনম্যাপড ভোটারের সংখ্যা এবং এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির সংখ্যা। এখানে ইসিআই বলছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা এবং কারণ এটা তো ইলেকশন কমিশন দেবেই, সঙ্গে যারা আনম্যাপড, অর্থাৎ এই যে 31,68,426, তার রিজনও এবং নাম এবং রিজন সেটাও ইলেকশন কমিশন দেবে। অর্থাৎ দেয়ার ইজ নো কোয়েশ্চেন অফ ট্রান্সপারেন্সি, অর্থাৎ স্বচ্ছতা নিয়ে প্রশ্নের ঊর্ধ্বে উঠে আনম্যাপ তালিকা, যেটা সুপ্রিম কোর্ট বলেনি, ইসিআই বলছে আমরা সেটাও দেব। সুপ্রিম কোর্ট যেটা বলছেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সির বিভিন্ন ব্লক অফিস ইত্যাদি টাঙাতে হবে, সেটাও আমরা দেব। এই হচ্ছে পুরোটা দেওয়া হবে। এবং আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, যেটাও খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে যদি দেখা যায় এই স্ক্রুটিনিতে তথ্য ভুল বা ইনঅ্যাডিকুয়েট তথ্য, পরিষ্কার কমিশন বলে দিয়েছে এদের নাম বাদ যাবে। এনি হাউ তাদের নাম বাদ যাবে, যে যদি দেখা যায় যে কারোর তথ্য ভুল বা নেই, আপনার ডকুমেন্টস নেই, তাদের নাম কিন্তু বাদ যাবে। আজকে পরিষ্কার বলে দিয়েছে তার কাজ যে সমস্ত স্পেশাল অবজারভার রাখা হয়েছে সেই স্পেশাল অবজারভাররা করবেন, এবং তাতে তাদের নাম বাদ যায়, এখান থেকে আর কোনো আটকানোর কোনো জায়গা নেই। এই হচ্ছে বক্তব্য ইসিআই এর। আসুন এবার আমরা কিছু বলবে তুমি? হ্যাঁ হ্যাঁ, না না, বলো বলো Sorry বলো for বলো disturbing বলো, you. না না, আপনি যে disturb এই বলো। যে এই স্ট্যাটিস্টিক্সটা দেখালেন, এই স্ট্যাটিস্টিক্সটা অনুযায়ী আপনি প্রথমেই বললেন না, যখন ওই প্রথমেই কেউ জিজ্ঞাসা করছিল যে কারা ভোটে জিতবে, এখন লোকে জিজ্ঞাসা করছে কত লোকের নাম ভোটে আমি বাদ যেতে বললাম, পারে। হ্যাঁ, হ্যাঁ। না, অ্যাপ্রক্সিমেটলি আপনি এরা যেই মানে ক্যালকুলেশনটা এটা কিন্তু দেখালেন, একেবারে অস্পষ্ট। না এবং না, এইটা এখনো হ্যাঁ। পর্যন্ত অস্পষ্ট। হ্যাঁ। তবে আপনারা দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন, আপনাদের এই স্ট্যাটিস্টিক্স অনুযায়ী আপনারা কত ক্যালকুলেশন করে মানে মনে এটা তো একটা হাইপোথেটিক্যালি হতে পারে, হাইপোথেটিক্যালি হতে পারে, তবে মোট হয়তো 1 কোটি মতো নাম বাদ যেতে পারে হয়তো। আচ্ছা, এই নাম্বারটা আপনার কাছে শুনতে চাইছিলাম, মানে দর্শকদের না সামনে। না, আমি শুনতে, দেখো, মৃত মানে মৃত, তারপরে এই সেই এগুলো তো বাদ যাবেই, তার সঙ্গে সঙ্গে আর যে জায়গাগুলোতে এখন নথি না থাকলে আমাদের পক্ষে একটা হাইপোথেটিক্যালি ইমাজিনারি একটা ফিগার সামনে নিয়ে আসাটা খুব বিপজ্জনক। এটা এসিআইয়ের উপর ছাড়তে হবে, সাংবিধানিক বডি। তুমি আমার মুখ থেকে বলারও সম্ভাবনা আমরা বলতে পারি, কিন্তু কোনো কনফার্মেশন মিডিয়ার কাছে নেই, আমার কাছে তো নেই। রাদার পার্থদা, মোটামুটি একটা আনম্যাপ তালিকা, লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা, মোট ব্যক্তিকে যাচাইয়ের তালিকা এবং নথি থেকে আনম্যাচ হলে নাম বাদ যাওয়ার যে নির্দিষ্ট নির্দেশিকা দেওয়া হয়েছে কমিশন থেকে, সেটা বললাম। এটা নিয়ে আপনার কি মনে হয়? মানে আমরা এখন পুরো একটা ইমাজিনারি হাইপোথেটিক্যাল ওয়েতে চলছি,
ধারণা করে নিয়ে কত লোকের নাম হয়তো বা বাদ যেতে পারে, এটা কোনো কাজের কথা নয় যে এটা নিয়ে আপনার কোনো প্রশ্ন দেখুন কতজন বাদ যাবে এটা এই মুহূর্তে বলা না 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 সম্ভব নয়, ঠিকই। তবে ইন্টেনশনালি আমরা লক্ষ্য করতে পারছি কোথাও একটা বিজেপিকে সুবিধে পাইয়ে দেওয়ার একটা চক্রান্ত চলছে। কারণ যে ডকুমেন্টসগুলো গোড়া থেকে আমরা যে কথাটা বলছি, যে ডকুমেন্টসগুলো মানুষের কাছে সব থেকে বেশি অ্যাভেলেবেল, সেগুলোকে প্রামাণ্য নথি হিসেবে দেখানো হয়। এখন তো আপনাদের দাবি মতো অ্যাডমিট কার্ড তো অ্যাডমিট কার্ড সমস্তটা সমস্যার সমাধান করতে পারবে না। এই কারণে একদম প্রান্তিক মানুষ যারা রকম ভাবে লেখাপড়া করেনি, এই সংখ্যাটা অনেক বেশি, একদম প্রান্তিক তৃণমূলের ক্যাম্প থেকে যেগুলো দিয়েছে ওইগুলোকে গ্রহণ করতে হবে। আস্তে 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 আমি বলে দিচ্ছি, তৃণমূলের ক্যাম্প থেকে যেগুলো দিয়েছে ওইগুলোকে গ্রহণ করতে হবে। পার্থদা আগে বলেন, পার্থদা বলেন প্লিজ। এবং বহু তপশিলি জাতি উপজাতির মানুষ যারা একটু বয়স্ক, তারা নিজেরা হয়তো শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব সার্টিফিকেটও বের করেনি, অথচ তারা ধারাবাহিকভাবে এখানকার ভূমিপুত্র। সেই মানুষগুলোর কাছে তাদের অসুবিধা হচ্ছে না, হচ্ছে জামাতিদের অসুবিধা হচ্ছে, জামাতি মৌলবাদীদের অসুবিধা হচ্ছে। এই ধরনের কথা বলেই তো আপনারা সবথেকে বেশি উস্কানি দিচ্ছেন। আপনি তো সাত রানী কোথাকার ভোটার, আপনাদের বিরুদ্ধে সাত রানী কাদের ভোটার ছিল, লাগাতার ভাবে সাত রানীকে ভোটার কে বানিয়ে দিয়েছিল করা দরকার। কারণ আপনারা প্রথম থেকে রোহিঙ্গা বাংলাদেশি কথা বলেছেন, এখন বলছেন জামাতি কথা। এই ধরনের কথা বলে আপনারা বাংলায় অশান্তি পাকানোর চেষ্টা করছেন। উনি কেন আদিবাসীদের টানছেন? মাস্টারমাইন্ড কে কোন আদিবাসী আপনার অসুবিধা হবে। আমরা পরিষ্কার ভাবে বলি যে এই প্রান্তিক মানুষগুলোর কাছে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড বেশি রেখে হয়তো তেমন কোনো ডকুমেন্টস নেই। সেই মানুষগুলো এখানকার ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও, ভোটার হওয়া সত্ত্বেও তারা হয়তো ভোটের নাম থেকে বাদ যাবে। এটা দুর্ভাগ্য। গণতন্ত্রের ইতিহাসে একটা কালো অধ্যায়ের সূচনা হতে চলেছে। আমরা লাগাতার ভাবে আগামী দিনে আমরা আরো বৃহত্তর কর্মসূচি গ্রহণের সাথে এই জায়গাটা আমি একমত। কারণ এই শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, দলিত, ওবিসি এবং প্রান্তিক স্তরে যারা গরিব মানুষরা আছেন, যারা পড়াশোনা আনএডুকেটেড, মানে বাই পেপার কিছু নেই, তাদের বাই পেপার কিছু নেই এবং তারা সবচেয়ে বেশি এখানে এফেক্টেড হবে। তাদের নাম সবচেয়ে বেশি বাদ যাবে, কারণ তাদের কাছে তথ্য প্রমাণও নেই। অনেক বন্যায় তাদের বাড়ি ঘরদোর ভেসে গেছে, তাদের বিভিন্ন রকম বিজেপি কি ভাবছে এটা নিয়ে? না একদম ঠিক, দুজনই যেটা বলছেন তন্ময়, এটা ঠিক যে মাধ্যমিক লেভেল অবধি আপনি তো বুঝে গেছেন। এই গরিব মানুষ, প্রান্তিক মানুষ যাদের সত্যি হয়তো পেপার কিছু নেই সেভাবে সাবমিট করার মতো, তারা কি করে? কিন্তু দেখা যাচ্ছে তার অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থীও নয়। দেখুন, নির্বাচন কমিশন সেগুলো সব চিন্তা করে করে কাজ করছে। এই জন্য বলছি, কয়েকদিন আগে কথা হয়েছিল, আপনি পরে বলবেন, কয়েকদিন আগে কথা হয়েছিল আপনার নর্থ বেঙ্গলে, চা বাগানে কি হয়েছে? চা বাগানে কি হয়েছে? আপনার কি করে হয়? এত স্পর্ধা কি করে হয়? সাধারণ মানুষকে আপনি জামাতি বলেন, এত স্পর্ধা কি করে হয়? আপনার স্পর্ধা কি করে হয়? মানুষকে জামাতি বলা, সাধারণ মানুষ, তপশিলি প্রান্তিক মানুষকে ভুল বোঝাচ্ছে। জামাতের জন্য, বাংলাদেশের জন্য আপনার সাহস কি করে হয়? তন্ময়, আমার প্রশ্ন এই যে প্রান্তিক, এটা তো বাস্তব যে না, আমি বলছি অ্যাডমিট কার্ড অনেকের নেই, অনেকের পেপার নেই। এই মানুষগুলো দেখা যাচ্ছে সত্যি এরা পশ্চিমবঙ্গের বাসী, অর্থাৎ তারা ভারতীয়। এই মানুষগুলো যাচাই কি করে করবে? আপনি বলছিলেন যে ওখানে 13টা ডকুমেন্ট আছে, যে কোনো ভারতীয়র কোনো অসুবিধা হবে না। তাও যদি অসুবিধা কোথাও হয়েছে, নির্বাচন কমিশন সেগুলো দেখছে। আপনি জানেন এই হচ্ছে গত সপ্তাহে চা বাগানে একটা সমস্যা হচ্ছিল, চা বাগানে তাদের কোনো কাগজ নেই। নির্বাচন কমিশন বলেছে চা বাগানে তারা যেখানে কাজ করে আসছে সেইখানকার ডকুমেন্টস দেখালেই তারা উঠবে। নির্বাচন কমিশন প্রতিটা জায়গায় এই আদিবাসীদের ক্ষেত্রে তাদের বোনের অধিকার রয়েছে, সেইটা দেখাতে পারলে হয়ে যাবে। কথা বলতে আমি যেটা বলে সেটা বলছি, এরা হচ্ছে বি টিম খুলে বসছে। এটা সুপ্রিম কোর্টের অর্ডার আছে দিদি। না না না, শ্রমিকদের ভোট পেয়ে প্রয়োজন, এরা বি টিম তৃণমূলে, না না
এক মিনিট, আমার কথা এটা প্রথম দিন জ্ঞানেশ কুমার যখন পিসি করেছিলেন উনি বলেছিলেন এই সমস্ত নথির বাইরেও ইলেকশন কমিশন মানবিকভাবে দেখবে, এবং বিহার নির্বাচনের ক্ষেত্রে যে সুপ্রিম কোর্টে মামলা গেছিল সেখানেও সুপ্রিম কোর্ট বলেছিল যে স্পেশাল প্রভিশনকেও অ্যালাউ করা হবে। অর্থাৎ সব ক্ষেত্রে 13টা নথি দেখেই যে নাম উঠবে তা নয়, যদি ইলেকশন কমিশন মনে করে যে হি ইজ অ্যালাইবল টু এনলিস্ট দ্য নেম, তাহলে অবশ্যই তার নামও তালিকায়। দেবাশিস, আমাকে একটু বলতে দাও, হ্যাঁ, এই যে বলুন, এবার তুমি কি জানো যে বেলুড়ে ক্যাম্প হয়েছে হিয়ারিং এর? কারণ সাধু সন্ন্যাসীরা যাতে হচ্ছে অন্য জায়গায় যেতে না হয়, সেটা নির্বাচন কমিশন ব্যবস্থা করেছে। বেশ। আচ্ছা, আমি আর একটা কথা বললাম যে তুমি স্বচ্ছতার কথা বলছো। আচ্ছা, বিহারে যখন এসআইআর শেষ হয়েছিল 65 লক্ষের নাম বাতিল হয়েছিল, তখনও এই কংগ্রেস আরজেডি সুপ্রিম কোর্টে বলেছিল যে স্বচ্ছতা নেই, কারণ কি শুধু ওয়েবসাইটে আছে, মানুষ জানতে পারছে না, ব্লকে ব্লকে দিতে হবে। তারপরে নির্বাচন কমিশন দিয়েছিল, তখনও তাদের আনন্দ হয়েছিল যে আমরা সুপ্রিম কোর্টে জিতলাম, ওই যে এবার হচ্ছে ভোটে জিতবো। তারপরে ভোটে ভরাডুবি হয়েছিল। এখানেও তৃণমূলের এই ভোটে ভরাডুবি হবে, সেটা হচ্ছে শুধু সময়ের অপেক্ষা। আচ্ছা, এখানে নির্বাচন কমিশন সব জায়গায় দিয়ে দিয়েছে, আপনারা লিস্ট নিয়ে ধুয়ে ধুয়ে খান, কিছু লাভ হবে না, বলে দিলাম। পার্থদা দুটো লাইন আপনি বলুন, সুস্মিতা দিব। আজকে যদি অস্বচ্ছতার প্রশ্ন না থাকতো, সুপ্রিম কোর্ট এই হস্তক্ষেপ করতো। নির্বাচন কমিশন যদি স্বচ্ছতার বিহারে বলা হয়েছিল তো সমস্ত দিক করতো, ধুয়ে ধুয়ে খান ওই লিস্ট। আচ্ছা পার্থদা, আমি দেবাশিস যেটা জিজ্ঞেস করি, পার্থদা আপনার কি এখন ওই অস্বচ্ছতা নিয়ে প্রশ্ন? আমি সেদিন দেখছিলাম বিজেপির এক বিধায়ক, তাকে ডাকা হয়েছে। এবার বিজেপির বিধায়কের বাবার নাম হচ্ছে কি লক্ষ্মীকান্ত, সেখানে নাম এসছে লক্ষ্মীনারায়ণ, তাকে ডাকা হয়েছে। হ্যাঁ, এবার দেখুন এই যে মোহাম্মদ শামী, তাকে ডাকা হয়েছে। মানে এখানে ডাকার ক্ষেত্রে কিন্তু সেই অর্থে সাংসদ ছিলেন স্বপন দাশগুপ্ত, হ্যাঁ, তাকে ডাকা হয়েছে। বিজেপি অনেক এমএলএ কে ডাকা হয়েছে, এমএলএ দের ওয়াইফ মানে এই ডাকা নিয়ে বা নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে কি আপনাদের মনে আর কি প্রশ্ন আছে? তৃণমূলের সমস্যা এক জায়গায়, কেন জামাতের ডাকা হচ্ছে, আরে কেন রোহিঙ্গাদের ডাকা হচ্ছে? উনি বলেছে, কারণ যেভাবে মানে টেকনিক্যালি পুরা করতে গিয়ে যে ভুল ভ্রান্তি গুলো হয়েছে, সেই ভুল ভ্রান্তি গুলো নিয়ে মানুষের মধ্যে একটা শঙ্কা আছে। কারণ এআই জেনারেটেড বেশ কিছু কর্মসূচি করতে গিয়ে গোটা ব্যাপারটার মধ্যে সেগুলো তো শুনানির ডেট বাড়ানো হচ্ছে, তো 7 থেকে 17 হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে মানুষগুলো চরম যে হয়রানিটা আমরা অস্বীকার করতে পারি না। অস্বচ্ছতা তো নিশ্চিত হবে, কেন অস্বচ্ছতা বলবো না? আজকে তালিকা প্রকাশ করে ক্যাটেগরিক্যালি উল্লেখ করতে হবে। উল্লেখ করবে তো, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করার পরে কেন করতে হলো? কেন নির্বাচন কমিশন? সুস্মিতা, আমি আপনাকে অনুরোধ করবো যে মোহাম্মদ শামী তিনি একজন জাতীয়তাবাদী ভারতীয় মুসলিম, তিনি কি বলেছেন, আর এই তৃণমূলের জেহাদি জঙ্গি মৌলবাদী মুসলিমরা কি বলছে? না, এটা বাস্তব। স্বামী কিন্তু স্বীকার করেছে এটা হতে। জামাতেরা কি বলছে শোনা? এই ধর্মীয় উস্কানিমূলক কথা, আরে উস্কানি সত্যি কথা বলছে। না, এই উস্কানিমূলক কথা ছিল সুস্মিতা, যে এটা উস্কানি কে ছিল? উনি বলছেন মোহাম্মদ শামী জামাতি কেন জামাতি করে জামাতি আছে আমাদের রাজ্যে। হোয়াট ইজ গোইং অন? প্লিজ সাতরানি কে ছিল? সাতরানি কে ছিল? তার দুটো ভোটার কার্ড ছিল। এবং সবচেয়ে বড় কথা সুস্মিতা, বাস্তবতাকে অস্বীকার করব কি করে? তুমি বলো। বাস্তবতাকে অস্বীকার করব না, এই কথা কিন্তু বলতে পারেন না আপনি। বাস্তবতাকে একটা আচ্ছা, যে লোকটা বিডিও অফিস ভাঙচুর করছে, তুমি তাকে কি বলবে? কিছু বলবে না, কারণ সরকারি বাসে তৃণমূলের দালাল তো বিটি, তৃণমূলের দালাল কংগ্রেস বিটি, ইন্ডিয়াতে আছে, কি বলবে? মানুষকে পুড়িয়ে মারছে, কি বলবে? আর যেই লোক সে জেহাদি নয়, আশা করো না কিছু। যে মুসলিমটা প্রাণ দিয়ে সে ভারতীয়, কি বলবে? সে ভারতীয়, যে ভারতবর্ষের সেদিনটাও পর্যন্ত আজকে লড়াইয়ে, পেহেলগাঁও লড়াইতে যে মুসলিম ছেলেটি প্রাণ দিল, তাকে কি বলবে? 100 বার। তাহলে আরে ভোট কাটুয়া পার্টিকে ডাকা না, আমি ভোট কাটুয়া পার্টিকে কংগ্রেস, পশ্চিমবঙ্গের ভোট কাটুয়া পার্টি। আমি একটা জিনিস বুঝতে পারি না, এই যে পেহেলগাঁওতে ওই সময় যে বীর সৈনিক শহীদ হয়েছেন, তার পরিবার কি কেউ জিহাদি বলছে? তোমরা জিহাদি বলতে সব কমকে কেন ধরে নিচ্ছ? পুরো কমিউনিটি কেন ভাবছো তুমি? আমি আপনাকে একটা কথা বলি, আমরা সোফিয়া কুরেশির কথা বলি, আমরা মোহাম্মদ শামীর কথা বলি, আপনারা হচ্ছে আপনারা কার কথা বলছেন? বুঝতে পারছি না তুমি টোটাল কমিউনিটি কেন ভাবছো? আপনি এটা আমাকে উত্তর দিতে বলুন। এই যে অনুপ্রবেশকারী মানে রাষ্ট্রবাদী মুসলমান আর বাকিরা সব জিহাদি, এই যে অনুপ্রবেশকারী, এই যে বারে বারে রোহিঙ্গা, এই যে বিরোধী দলনেতা এবং বিজেপির অন্যান্য মুখপাত্ররা এসে চিৎকার করছে,
আমি বলছি কতজন অনুপ্রবেশকারী না, এবং সেটা তো দিতে বলে কতজন দিয়েছে। রোহিঙ্গা আছে এখনো পর্যন্ত কিন্তু বলতে পারেনি। যার কোটাকে এই বলুন, election commission। কোটাকে জিজ্ঞাসা করুন। এবং পার্থ যদি বাবু না বলবে। বলে পার্থ- তখন বিজেপিকে নির্বাচন নাকে করবে। ভোট দিতে হবে। এক মিনিট। বিজেপির নাকে ভোট দেবে সেদিন। কোটাকে জিজ্ঞাসা করুন। সেদিন বিজেপির নাকে ভোট দেবে। পার্থদা কিছু একটা বলছিলেন। ভারতবর্ষের পার্থ- মানুষ- আরে নো এসআইআর নো ভোট। বিজেপি করলে যে মুসলমানরা বিজেপি করে তাদেরকে রাষ্ট্রবাদী বলা হচ্ছে, আর বাকিদের না, 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 জামাতি একদমই বলা নয়, হচ্ছে, এটা একদমই নয়। একদমই না, আমরা বলছি ভারতীয় মুসলিম, আমরা বলি ভারতীয় মুসলিম জাতীয়তাবাদী। এক মিনিট, আমি শেষ করব এখানে। আমি শেষ করব। আমাদের রাজ্যে পার্থদা, তন্ময়দা, সুস্মিতাদি সবাই জানেন 10 কোটি মানুষ, 10 কোটি মানুষ। একটা মিনিট 2021 সাল অনুযায়ী বিজেপির সাপোর্টে আছেন 2.5 কোটি মতো মানুষ। তার মানে বাদবাকি মানুষ রাষ্ট্রবাদী বা জাতীয়তাবাদী নয়, কখনোই নয়, কখনোই নয়, কখনোই নয়। আমি আজকে এখানে আমরা শেষ করব। আর হাতে একদম সময় আমি ধন্যবাদ জানাবো পার্থপ্রতিম রায়, সঙ্গে তন্ময়দা, ডক্টর তন্ময় মুখোপাধ্যায় এবং সুস্মিতা বিশ্বাস, তিনজনকেই, সঙ্গে আমার আপামর জনতাকে। আমরা এই ধরনের ক্লিয়ার পারসেপশন দেওয়ার সবসময় আপনাদেরকে চেষ্টা করব অনুষ্ঠানে। রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের কথা বলবো। আজকে এখানে হাল্লাবোল শেষ করছি। পরবর্তী অনুষ্ঠানে নজর রাখুন, সঙ্গে থাকুন। নমস্কার।